বিস্তারিত এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন। আমি শম্পা বিশ্বাস, আমি গালিব ইবনে রিয়াজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আমি যে অভিযোগটি দায়ের করেছি, ওই অভিযোগটি তদন্তকারী সংস্থা একটি মামলা হিসাবে গ্রহণ করেছে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যেটা প্রক্রিয়া, সেটা হলো উনি এই তদন্ত চলাকালীন অবস্থায় এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। কানের উপর দিয়ে গুলিটা ঢুকে থুতনির নিচ দিয়ে বের হয়ে যায়, ভিকটিমটা স্পট ডেড হয়। সিএমএম আদালতে 9 নম্বর কোর্টে, রাজেশ স্যারের কোর্টে আমরা সিএর মামলা একটা ফাইল করি। 1 নম্বর আসামি ছিল হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগের জন্য কোনো রাস্তায় কোনো ঝামেলা সৃষ্টি না করতে পারে, আমাদের কোনো জনদুর্ভোগ না করতে পারে, এই জন্য আমরা পাহারা আছি। আমরা দিন রাত এই মাঠে অবস্থান কর্মসূচি পালন করতেছি। বিগত 1.5 মাসে বাংলাদেশে যতগুলো হত্যা হয়েছে, বাংলাদেশে যতগুলো খুন হয়েছে, সেগুলোর হুকুম আসলে কোথা থেকে এসেছে? আমরা ওই খুনি হাসিনার বিচার চাই। গালিব, 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এদিকে আজকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরো 2টি মামলা দায়ের করা হয়েছে এবং তার বিচারের দাবিতে আজকেও রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন দুপুরে এ নিয়েও জানাবো বিস্তারিত। রাষ্ট্রের ছত্রছায়ায় তারা যে লোনগুলো নিয়েছেন, যে কোনো মূল্যে এই লোকগুলোকে দেশে ফেরত এনে যেখানে পালিয়ে যাক, প্রতিটা খেলাপি লোন ফেরত আনতে হবে, সেটা যত কঠিন কাজ হোক। এখানে নিয়মের যে ব্যত্যয় হয়েছে, এখানে রাজনৈতিক যে চাপের কারণে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে, কার্যকারণ কি, কারা এটার জন্য দায়ী এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। গালিব, অর্থ পাচার, ঋণ খেলাপি এবং দুর্নীতিতে নাজুক অবস্থায় রয়েছে দেশের ব্যাংক খাত। এবং এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেখানে দায়ী যারা, খুব দ্রুত তাদেরকে চিহ্নিত করে তার বিচারের আওতায় আনা উচিত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এই নিয়েও এখন দুপুরে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই থাকছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরুর প্রসঙ্গ। গালিব, ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে কয়েকশো ব্যক্তির হত্যাকাণ্ডের বিচার তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত। এই যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনে যেই হত্যাকাণ্ড হয়েছে এবং এর সাথে যারা জড়িত তাদেরকেই আসলে সেই বিচারের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপটা নিয়েছে এবং এর প্রেক্ষিতে যে অভিযোগটা আনা হচ্ছে, সেই অভিযোগকে আমলে নিয়ে ইতিমধ্যে কিন্তু তদন্ত সংস্থা তদন্ত শুরু করেছে। এ নিয়ে জাহিদ হাসানের একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, পরে ছাত্র জনতার আন্দোলনে রূপ নেয়ার পর যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 1971 সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে মানবতা বিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। এই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত বিএনপির বেশ কয়েকজন নেতার বিচার হয়, পরে তাদের সাজা কার্যকরও করা হয়েছে। আন্দোলনকালীন সংগঠিত হত্যাকাণ্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও অনেকের জড়িত থাকার অভিযোগ উঠেছে। বুধবার সুপ্রিম কোর্টের একজন আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ধানমন্ডিতে আবেদন করেন। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আবেদন আমলে নিয়ে সহিংসতায় নিহতদের বিচারের জন্য একজন তদন্ত কর্মকর্তা নিযুক্ত করেছেন। সংস্থা তাদের আইন অনুযায়ী কাজ শুরু করার কথাও জানিয়েছেন। এই তদন্ত সংস্থার তদন্তকে এবং ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থাকে একটি ন্যায় বিচারের রূপ দেওয়া, যার জন্য যদি আন্তর্জাতিক কোনো সংস্থার সাহায্য দরকার হয়, তাদের অধীনে দরকার হয়, তাদের তত্ত্বাবধান দরকার হয়, ডিফেন্সকে যেন সকল সুবিধা দেওয়া হয় এবং আসামিদেরকে এবং সাক্ষীদেরকে যেন সকল সুবিধা দিয়ে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়। আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল বিদ্যমান 1973 আইন অনুযায়ী চলমান সহিংসতার সঙ্গে জড়িতদের বিচার করা সম্ভব বলে মনে করেন আইনজীবী। শুধু মামলা করার উদ্দেশ্যেই মামলা করা ঠিক হবে না, যেন এটার একটা ন্যায় বিচার হয় সেই উদ্দেশ্যে মামলা করা উচিত। এখন ট্রাইব্যুনাল যে মামলাটা হয়েছে, এই একটা মামলাই যথেষ্ট সারা দেশের এই গণহত্যার বিচারের জন্য।
যেটা দরকার সেটা হলো যারা মামলা করতে চায় তারা যেন ট্রাইব্যুনালে এসে তাদের এই তথ্যটা জানায়, তখন তাদেরকে সাক্ষী হিসাবে এই তদন্ত সংস্থা গ্রহণ করবেন। 2010 সালে গঠিত হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখনও 71-এর মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ চলমান রয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। চলে যাচ্ছি তার কাছে। আবির, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কি বলছেন বিদেশি কূটনীতিবিদরা? শম্পা, আপনি বলছিলেন যে 3 জন কূটনীতিক এখনো পর্যন্ত আজ দেখা করেছেন। প্রথমে দেখা করেছেন জাতিসংঘের যে আবাসিক প্রতিনিধি তিনি, এবং এরপরে রাশিয়ার রাষ্ট্রদূত, এবং সবশেষ দেখা করেছেন জাপানের রাষ্ট্রদূত। সবার আগে আমি জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বক্তব্য দিয়ে শুরু করতে চাই। তিনি যখন আমাদের সাথে কথা বলেছেন, তিনি আসলে যেটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দিয়েছেন সেটি হচ্ছে, আমরা গতকালও জানছিলাম যে খুব শীঘ্রই এই যে গণহত্যার কোটা সংস্কার আন্দোলনের যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যার প্রেক্ষিতে একটি তদন্ত দল পাঠানোর কথা রয়েছে জাতিসংঘের, এবং আজ তিনি আসলে নিশ্চিত করেছেন যে সেই দলটি আগামী সপ্তাহের মধ্যেই বাংলাদেশে আসবে। তবে তিনি সেটিকে বলছেন একটি টেকনিক্যাল টিম, সেই টেকনিক্যাল টিমটি একেবারে প্রাথমিক যে তদন্তের কাজ সেটি আসলে শুরু করবেন, এবং কত সদস্য সেই টেকনিক্যাল টিমটি হবে সেটি নিয়ে তিনি বিস্তারিত বলেননি। তবে আগামী সপ্তাহে যে টিমটি আসবে সেটি তিনি নিশ্চিত করেছেন। এবং আরেকটি বিষয় তিনি জানিয়েছেন যে ছাত্রদের আন্দোলনের মুখে আপনি নিশ্চয়ই জানবেন যে শেখ হাসিনা সরকার কিন্তু একটি বলেছিল যে জাতিসংঘের মাধ্যমে তদন্ত করবে। তো সেটি তিনি বলেছেন যে সরকারের, শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে কিন্তু একটি প্রস্তাবনা দেওয়া হয়েছিল জাতিসংঘকে, সেটি কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে, এবং সেখানে বলা হয়েছিল যে জাতিসংঘের মাধ্যমে একটি জাতীয় পর্যায়ের তদন্ত আসলে করা হবে, সেটি তারা প্রত্যাখ্যান করেছে। এবং তারা বলছে যে এই মুহূর্তে তারা যে তদন্তটি করবে সেটি একেবারে স্বাধীন নিরপেক্ষ একটি তদন্ত হবে, এবং পুরো তদন্তের যে অর্থায়ন সেটি আসলে জাতিসংঘ নিজের অর্থায়নেই করবে। এবং আরেকটি বিষয় তারা বলেছে যে ডক্টর ইউনূসের এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে কোন কোন জায়গাতে সহযোগিতা করবার সুযোগ আছে সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। এরপরে যদি আমি রাশিয়ার রাষ্ট্রদূতের কথা বলি, তাহলে রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটি হচ্ছে, আপনি জানেন যে রূপপুর পারমাণবিক কেন্দ্র রয়েছে, সেটিতে আসলে রাশিয়ার সহযোগিতা রয়েছে। সেটি আসলে কবে নাগাদ চালু হবে সেটি জানতে চাইলে তিনি কিন্তু বলেছেন যে সেটি একটু সময় লাগবে, কিন্তু একেবারে কোনো দেরি হবে না। একেবারেই শেষ পর্যায়ে জাপানের একটি কথা দিয়ে শেষ করি শম্পা, সেটি হচ্ছে জাপানের রাষ্ট্রদূত বলেছেন যে বাংলাদেশের যেই সরকার আসুক না কেন, গত 50 বছর ধরেই জাপান তাদের সাথে রয়েছে এবং উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করেছে। এবার অর্থাৎ ডক্টর ইউনূসের সরকারের সাথেও কিন্তু তারা কাজ করবে। তো আপাতত এই 3 জন বিদেশি কূটনীতিক তাদের এই কথাগুলো তারা আসলে আমাদেরকে জানিয়েছে, এবং পরবর্তীতে পররাষ্ট্র উপদেষ্টা যদি কথা বলেন তিনি কি বলেন সেটি আমরা আপনাদেরকে নিশ্চয়ই জানানোর চেষ্টা করব। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত। সেই খবর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাইম আবির। এদিকে এক শিক্ষার্থী ও সিএনজি চালক হত্যায় রাজধানীর মোহাম্মদপুর ও শেরে বাংলা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সময়ের সাবেক কিছু মন্ত্রী এবং তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে আরও 2টি মামলা করা হয়েছে। এদিকে গতকালকে গ্রেপ্তার হওয়া সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক, সাবেক ডেপুটি স্পিকার টুকু, এছাড়াও আওয়ামী লীগের ছাত্রলীগের নেতা সৈকতকে আজকে আদালতে তোলা হতে পারে। এই 2 ব্যাপারে আমরা জানবো আমাদের 2 সহকর্মীর কাছ থেকে। শুরুতেই রাব্বির সঙ্গে যুক্ত হতে চাই। রাব্বি, যেটা জানতে চাই যে মামলা 2টির ব্যাপারে কি বলা হচ্ছে, এবং সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আরও যারা আছেন, কারা কারা উল্লেখযোগ্য কারা কারা আছেন, সেই ব্যাপারে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। গালিব, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে পল্টন থানাধীন এলাকাতে একজন রিকশা চালক কামাল উদ্দিন যে নিহত হয়েছে, তার ঘটনার পরিপ্রেক্ষিতে তার স্ত্রী ফাতেমা বেগম একটি মামলা দায়ের করেন পল্টন থানায়। সেই মামলার পরিপ্রেক্ষিতে গতকাল মধ্যরাতে নিকুঞ্জ এলাকায় আত্মগোপনে থাকা দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসানের সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার করার পরে আজকে কিন্তু এই সিএমএম কোর্টে তাদেরকে আসলে তোলা হবে, তাদেরকে এই গ্রেফতার করা তোলা হবে, যার কারণে এখানে ডিবি কার্যালয়ে এখন পর্যন্ত তাদেরকে আসলে রাখা হয়েছে। এবং এখানে আসলে উপস্থিত আসলে গণমাধ্যম কর্মী সহ সকলে আসলে অপেক্ষা করছেন যে কখন নাগাদ তাদের এই তিনজনকে আসলে নিয়ে আসা হবে। এবং আমরা সকালে আসলে দুটি তথ্য আসলে পেয়েছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তাদের কয়েকজন মন্ত্রী এবং বিভিন্ন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তাদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা হয়েছে। মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, শিক্ষার্থী 12 বছরের একজন শিক্ষার্থী জোবায়েদ হোসেন ইমন তিনি আসলে স্নাইপারের গুলিতে নিহত হয়েছে। সেই ঘটনায় তার ভুক্তভোগীর যে মামা, সেই মামা কিন্তু একটি মামলা করেছেন বা তার আদালতে আজকে এসে তিনি আসলে মামলা দায়ের করেছেন বা আবেদন করেছেন। সেই পরিপ্রেক্ষিতে মামলার শুনানি শেষে যারা বাদী হয়েছেন তাদের যেই জবানবন্দি সেটি আসলে রেকর্ড করে আদালত তাদেরকে এই মোহাম্মদপুর থানায় সেই মামলাটি গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। এবং পাশাপাশি আজকে আমরা আরও দেখেছি যে শেরবাংলা থানায় এখানে আরেকজন রিকশা চালক শাহাবুদ্দিন, তাকেও আসলে নিহতর ঘটনায় কিন্তু তার ভুক্তভোগীর যে পরিবার বাবা রয়েছেন তিনি আসলে মামলা দায়ের করেছেন, মামলার আবেদন করেছেন এই সিএমএম কোর্টে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে সেই মামলাটিও আসলে শুনানি শেষ করে এই শেরবাংলা থানায় গ্রহণ করার আসলে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মামলা দুটিতেই দেখা গেছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও একটি মামলায় মোহাম্মদপুর থানার যে মামলাটি সেখানে 11 জনের বিরুদ্ধে করা হয়েছে এবং পাশাপাশি শেরবাংলা থানা আসলে 16 জনের বিরুদ্ধে আসলে মামলাটি করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আরও বেশ কিছুদিন হেভিওয়েট মন্ত্রীর নাম কিন্তু পাওয়া গিয়েছে। এই ছিল সিএমএম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা যুক্ত ছিলাম রাব্বি হোসেনের সঙ্গে। এবার আমরা একটু রকিবুল রাহাত আপনার কাছে যেতে চাই যে আসামিদের কখন আদালতে তোলা হতে পারে এবং তাদেরকে কয়দিনের রিমান্ড চাওয়া হতে পারে? গালিব, এখন পর্যন্ত পুলিশের কয়েকটি সূত্রে আমরা জানতে পেরেছি যে আসামিদের 3টার পরে মূলত আদালতে তোলা হতে পারে এবং পুলিশের পক্ষ থেকে তাদের প্রত্যেকজনেরই 10 দিন করে রিমান্ড চাওয়া হবে। এবং আমি আপনাকে একটু জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যার কিছুক্ষণ পরে অর্থাৎ গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে এই 3 জনকে গ্রেপ্তার করে এবং তাদেরকে পল্টন থানায় একজন রিকশা চালক হত্যা মামলার আসামি হিসেবে তাদেরকে ধরা হয়েছে। এবং এই 3 জন হলেন ভেঙে দেয়া দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। এবং এই 3 জন এই মুহূর্তে ডিবি এই কার্যালয়টিতে রয়েছে বলেই আমরা জানতে পেরেছি এবং তাদেরকে 3টার পরে এখান থেকে আদালতে তোলা হবে। এবং প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা 10 দিনের রিমান্ড চাবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে 19 জুলাই পল্টন এলাকায় যখন নামাজের পরে অর্থাৎ সেদিন জুমার নামাজ ছিল, জুমার নামাজের পরে যখন একটি মিছিল করার চেষ্টা করা হয় সেই মিছিলে মূলত পুলিশের সঙ্গে সহিংসতার ঘটনা ঘটে আন্দোলনকারীদের এবং সেখানে যারা ছিলেন সেইখানেই কিন্তু একজন রিকশা চালক তিনি গুলিতে মৃত্যুবরণ করেন এবং তার পক্ষে ফাতেমা খাতুন নামে একজন পল্টন থানায় একটি মামলা করেন, হত্যা মামলা দায়ের করেন এবং সেই মামলার আসামি হিসেবেই এই 3 জনকে গ্রেপ্তার করা হলো। এবং আমি আরও একটু জানিয়ে রাখতে চাই, গতকাল আমরা দেখছিলাম যে বিগত সরকারের আরও 2 জনকে অর্থাৎ সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাদের 2 জনকেও এই আদালতে তোলা হয়েছিল এবং আদালতে তাদেরকে পুলিশ 10 দিনের রিমান্ড চায় এবং আদালতও সেই 10 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং রিমান্ড মঞ্জুর করার পর কিন্তু তাদেরকে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং তাদের যে জিজ্ঞাসাবাদ রয়েছে সেই জিজ্ঞাসাবাদ চলছে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ আজকে প্রথম দিনের মতো জিজ্ঞাসাবাদ, আরও 9 দিনের মতো তাদের জিজ্ঞাসাবাদ রয়েছে। তো এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 3 জন রয়েছে সেই 3 জনকে 3টার পরে আদালতের দিকে নিয়ে যাওয়া হবে। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ। যুক্ত ছিলেন 2 সহকর্মী রাব্বি হোসেন ও রকিবুল রাহাত। দেখছেন এখন দুপুর।
শেখ হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আছেন সহকর্মী আজহার লিমন এবং শাহবাগ এলাকায় আছেন সহকর্মী সাজিদ আরাফাত। শুরুতেই যাব আজহার লিমনের কাছে। লিমন, অবস্থান কর্মসূচি কতক্ষণ চলবে, কি তথ্য আছে আপনার কাছে? সম্পা, এখানে অবস্থান কর্মসূচিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকেই চলছে। বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, আমরা দেখছি যে ছাত্রদের সাথে জনতারা রয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও এখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ডাক দিয়েছে, যে গণঅভ্যুত্থানের এই গণঅভ্যুত্থানকে নস্যাৎ করে দিতে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র প্রতিহত করতে যে অবস্থান কর্মসূচি বা সর্বাত্মক যে অবস্থান কর্মসূচি দেশ জুড়ে ঘোষণা করেছে, তার একটা অংশ আমরা এই ধানমন্ডি ৩২ নম্বর ঘিরেও দেখছি। আমরা দেখছি যে এখনও এই ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে তারা অবস্থান নিয়ে আছে, তাদের হাতে বাংলাদেশের পতাকা আছে। ঠিক ধানমন্ডি ৩২-এর সামনের যে গেটটি রয়েছে সেখানেও কিন্তু দেখছেন যে এই বিক্ষুব্ধ জনতা সেখানে নানান ধরনের মিছিল স্লোগান দিচ্ছে। এই প্রেক্ষাপটটি মূলত এই ক্ষোভটা আমরা দেখছি যে এই একটা বড় গণঅভ্যুত্থান হবার পর, বিশেষ করে গতকাল শাহবাগ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে একটা প্রতিবিপ্লব বা এই গণঅভ্যুত্থান নস্যাৎ করে দেওয়ার যে ষড়যন্ত্র, এবং সেইখানে এই তারিখটিকে ১৫ আগস্ট, যেটি বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, যেটি এই সাবেক সরকারের এই তারিখটিতে তারা এখানে শ্রদ্ধার একটা কেন্দ্রবিন্দু হয়, তো সেই জায়গাটিকে কেন্দ্র করে যে আবার যাতে ষড়যন্ত্র না করতে পারে বা ষড়যন্ত্র যে শঙ্কা করা হচ্ছে, সেটির জন্য কিন্তু আমরা দেখছি যে এই অবস্থান কর্মসূচি এখানে পালন করা হচ্ছে। এইখানে আমরা দেখছি যে তারা নানান ধরনের স্লোগান দিচ্ছে, বিশেষ করে সাবেক সরকারের আমলে, বিশেষ করে গণঅভ্যুত্থানের সময় যেই ছাত্র হত্যা বা জনতা হত্যার করা হয়েছে সেটির বিরুদ্ধে বা সেই সময়কার স্লোগানগুলো আবার এখানে আমরা দিতে দেখছি। তারা এখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে 4টি বড় দাগে দাবি করেছে, এই তাদের ভাষায় যে ফ্যাসিস্ট কাঠামো ব্যবহার করে গণ অভ্যুত্থান দমনে বা যে ছাত্র জনতা হত্যা করেছে, সেটির শেখ হাসিনা সহ ওই সময় যারা এর নির্দেশদাতা তাদের বিচারের দাবি করেছে। এছাড়া তারা আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছে, সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুর আক্রমণ কিংবা বিভিন্ন ধরনের লুট ডাকাতির এই বিষয়টিকে তারা বলছেন যে এটি আওয়ামী লীগ এবং এই 14 দলের কারণেই তারাই এই ষড়যন্ত্রগুলো করছে, সেগুলোর বিচারও তারা দাবি করছে। এছাড়া প্রশাসন এবং বিচার বিভাগেও তারা একটা সংস্কারের দাবি করেছেন, যে এই প্রশাসন এবং বিচার বিভাগের যে সমস্ত কর্মকর্তা এই কাজে জড়িত ছিল, এই ফ্যাসিস্ট, তাদের ভাষায় যে এই ফ্যাসিস্ট সরকারের সহযোগী যারা ছিল তাদের বিচার দাবি করছেন। সেই একই সঙ্গে বৈষম্যর শিকার যারা হয়েছেন যে সমস্ত কর্মকর্তা, তাদেরকে অগ্রাধিকার বা তাদের অধিকার ফিরে দেওয়ার কথা বলছেন। আমরা দেখছি যে বিক্ষুব্ধ এই জনতার মধ্যে এই যেহেতু 15 আগস্ট এখানে এখন পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে বড় ধরনের কোনো শোক মিছিল আসেনি। 2-1 জন যারা এখানে আসছেন, এখানে যেহেতু পুলিশ নেই, ছাত্ররা একটা কড়া নিরাপত্তা পরীক্ষা নিরীক্ষা করছেন, সন্দেহভাজন 2-1 জনকে এখানে আমরা দেখছি ধাওয়া দিয়ে এখান থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের উপর কিছু আক্রমণের খবর আমরা পেয়েছি। তবে এর মধ্যে থেকেই কিন্তু অনেকে তাদেরকে রক্ষা করে এখান থেকে বের করে দিয়েছে। তবে এই পরিস্থিতি, এই অবস্থান ধর্মঘটে এখানে চলছে। আমরা একটি শাহবাগে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী সাজিদ আরাফাত, সেখানে ছাত্ররা অবস্থান নিয়েছেন। সাজিদ, এখন সেখানে কি পরিস্থিতি আপনি দেখছেন? আজহার লিমন, আপনি 32 নম্বরের খবর বলছিলেন। আমরা এই মুহূর্তে শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার খবর জানাতে চাই। এখানে বৈষম্য বিরোধী আন্দোলন যে ছাত্ররা জমায়েত হয়েছিল শাহবাগে সকাল থেকে, তারা এখন একটি বিক্ষোভ র্যালি বের করেছে, যেটি শাহবাগ জাতীয় জাদুঘর থেকে বের হয়ে টিএসসি হয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করছে। আপনি দেখতেই পাচ্ছেন এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্ররা রয়েছে, এখানে কেন্দ্রীয় সমন্বয়করা রয়েছেন, তারা কিন্তু একটি প্রতিবাদ মিছিল করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শত শত শিক্ষার্থী, আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু অংশ নিয়েছেন এবং তারা বলছেন যে এই সরকার অর্থাৎ হাসিনা সরকারের সময় ছাত্র আন্দোলনে যাদেরকে হত্যা করা হয়েছে কিংবা যারা এই ধরনের ইয়ের সাথে দায়ী আছে, তাদেরকে, জড়িতদেরকে তারা কিন্তু বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে এবং তারা গণমাধ্যমে কথা বলেছে। গণমাধ্যমের সাথে কথা বলে তারা যেটি বলছে যে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদেরকে বিচারের আওতায় আনার যে দাবি সেটি তারা জানিয়েছে। এবং আমরা দেখছি এই মুহূর্তে র্যালিটি কিন্তু শত শত শিক্ষার্থী, এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা রয়েছে, আন্দোলন করছিল যারা এতদিন, সেই আন্দোলন এখনও তারা জারি রেখেছে এবং কোনো ধরনের ষড়যন্ত্র
কোনো ধরনের অপশক্তি যাতে ছাত্র আন্দোলনকে অন্যদিকে যাতে প্রবাহিত করতে না পারে সেই দাবিটি কিন্তু তারা জানাচ্ছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস সহ কেন্দ্রীয় যে সমন্বয়করা তারা কিন্তু মিছিল করছে এবং এই মিছিলটি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে ঘুরে তারা প্রতিবাদ জানাচ্ছে। এই মুহূর্তে আসলে এই যে প্রতিবাদ মিছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। শাহবাগ থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত, এর আগে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আজহার লিমন। এদিকে গত 15 বছরে হত্যা ও গুম খুন এবং গণতান্ত্রিক আন্দোলনে সেই জায়গায় দমনের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, এই কর্মসূচি থেকে বিএনপির নেতাকর্মীদের মূল দাবিগুলো কি কি? তাদের মূল দাবি গালিব, সেটি হচ্ছে গত আওয়ামী লীগের শাসন আমলে যে হত্যা, গুম, নির্যাতন হয়েছে বিরোধী দলগুলোর উপরে এবং সাধারণ মানুষের উপরে, সেই হত্যা, গুম এবং নির্যাতনের প্রতিবাদে তাদের আজকের এই অবস্থান কর্মসূচি। যেহেতু তারা প্রথমে দাবি করছে যারা এর সাথে জড়িত শেখ হাসিনা সহ তাদের যাতে দ্রুত বিচার করা হয় এবং বিচারের আওতায় নিয়ে আসা হয়, আমরা সেটি দেখছি। এবং বিএনপি, ছাত্রদল এবং এর অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী যারা রয়েছে তারা এখানে এসে জড়ো হয়েছে। এবং সকাল 10টা থেকে আমরা যেটি দেখেছি ছাত্রদলের এবং বিএনপি যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, ছাত্রদলের যে ইউনিটগুলো রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, জগন্নাথ, দক্ষিণ, উত্তর সহ যতগুলো ইউনিট রয়েছে সেগুলো থেকে নেতাকর্মীরা এখানে এসে জড়ো হয়েছেন। এবং তারা এখানে বারবার একই কথা বলছে, এই 15 বছরে যারা নির্যাতিত হয়েছে এবং নিপীড়নের শিকার হয়েছে এবং সেই সাথে অনেকে গুম আছে এখনো এবং অনেকে এখনো জেলে রয়েছে, তাদেরকে যাতে দ্রুত মুক্তি দেওয়া হয় এবং সেই সাথে যারা নিহত হয়েছেন যারা নিহত হয়েছেন তাদের পেছনে যারা এই খুনের সাথে জড়িত, হত্যার সাথে জড়িত, তাদের যাতে দ্রুত বিচার করা হয়। এবং তাদের যে অবস্থান কর্মসূচি আমরা শুরুতে যেটি দেখেছি, জাতীয় সঙ্গীত এবং দলীয় যে সঙ্গীত, তার মধ্য দিয়ে আজকের যে কর্মসূচি সেটি শুরু হয়েছে। তারপর তারা শহীদদের স্মরণে নীরবতা পালন করে এবং তারপরে আমরা যেটি দেখছি কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ রয়েছে, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি তিনি কথা বলছেন, ছাত্র দলের এই যে নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কথা বলছেন এবং সামনে দেখতে পাচ্ছেন যে অবস্থান কর্মসূচি সকল ইউনিটের যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে অবস্থান নিয়েছে এবং তাদের একটাই দাবি যাতে এই হত্যার সাথে যারা জড়িত তাদের যাতে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা। এবং ইতিমধ্যে মামলা হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে এবং দেশীয় আদালত, সেই মামলাগুলো যাতে দ্রুত তদন্ত করে যারা এই অবিচারের সাথে জড়িত শেখ হাসিনা সহ তাদের যাতে দ্রুত বিচার করা হয় এবং বিচারের আওতায় নিয়ে আসা হয়, এটি তাদের প্রধান এবং প্রথম দাবি। তো এই ছিল আমার কাছে গালিব কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ছাত্রদলের অবস্থান কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। আপনারা দেখছেন এখন দুপুর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম শাহাদাত বার্ষিকী আজ। 1975 সালের এই দিনে একদল বিপদগামী সেনা সদস্য বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করে। গত প্রায় 15.5 বছর আওয়ামী লীগ শাসনকালে 15 আগস্ট ঘিরে মাসব্যাপী কর্মসূচি পালন করা হলেও এবার পরিবর্তিত এক পরিস্থিতিতে এসেছে দিবসটি। দেশব্যাপী ছাত্র জনতার বিপুল আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগ এখন নেতৃত্ব শূন্য। শোক দিবস উপলক্ষে 15 আগস্টের সরকারি ছুটিও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। ধানমন্ডি 32 নম্বরের এই বাড়িতেই 1975 সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল বিপদগামী সেনা সদস্য। বঙ্গবন্ধু ছাড়াও এই দিনে তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, 3 ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিল উদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককেও হত্যা করে ঘাতকেরা।
বঙ্গবন্ধুর ভাগ্নে যুবলীগের নেতা শেখ ফজলুল হক মনির বাসায়ও একই দিনে হামলা চলে। তিনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনিও হত্যার শিকার হন। বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তার মেয়ে বেবি, ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং আব্দুল নাইম খান নামে এক আত্মীয়কেও হত্যা করে ঘাতকেরা। গত প্রায় 15.5 বছরের শাসনকালে আওয়ামী লীগ 15 আগস্ট ঘিরে মাসব্যাপী কর্মসূচি পালন করত। 15 আগস্ট ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় তার কবরে শ্রদ্ধা জানানো সহ নানা আয়োজনে দিনটি পালন করত আওয়ামী লীগ। কিন্তু এবার পরিবর্তিত এক পরিস্থিতিতে এলো দিবসটি। দেশব্যাপী ছাত্র জনতার বিপুল আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগ এখন নেতৃত্ব শূন্য। তবে গত মঙ্গলবার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার মায়ের পক্ষে এক ফেসবুক পোস্টে যথাযথ মর্যাদার সঙ্গে ভাবগম্ভীর পরিবেশে 15 আগস্ট জাতীয় শোক দিবস পালনের আহ্বান জানান। এদিকে গোপালগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম শাহাদাত বার্ষিকী। টঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। এ সময় স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। পরে সমাধি কমপ্লেক্স মসজিদে 15 আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে যশোরেও। দিবসটি পালন উপলক্ষে যশোর জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ ও শ্রমিক লীগের পক্ষ থেকে শহরের বকুলতলস্থ বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। আসিফ ইকবাল, এখন, ঢাকা। এখন দুপুরের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন দুপুর। সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা AF হাসান আরিফ। সরাসরি যুক্ত হচ্ছে। কোনো একটা মাথা ধরার ট্যাবলেট আছে, সেটা দিয়ে আমি কোভিড মোকাবেলা করতে চেয়েছি। তো সেই অবস্থা যাতে না হয় সেই জন্য আমরা সচেতন আছি। সেই জন্য হেলথ সেক্টরের সঙ্গে আমরা একটা কোঅর্ডিনেট করব যে তারা যাতে ওয়েল ইকুইপ, মেডিসিন হোক, ট্রিটমেন্ট হোক, সব ব্যাপারে আর কি। তো এই হচ্ছে তোমার যে অ্যাংজাইটি ছিল, সকলের অ্যাংজাইটি আছে, আমার বাসাতেও হতে পারে, সবারই বাসাতেও হতে পারে। তো এটা সকলকেই সতর্ক থাকা, নিজ নিজ দায়িত্বের মধ্যে মশা নিধনের ব্যাপারে সহযোগিতা করা। এরপরে নেক্সট ছিল তোমাদের বোধহয় গতকালকে আপনারা একটা নির্দেশনা দিয়েছেন সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোতে জন্ম নিবন্ধন কার্যক্রম চলমান রাখার জন্য, এবং সিটি কর্পোরেশন এবং এখানে তো আরো অনেক কাজ আছে। তো সেক্ষেত্রে একটা প্রশাসক বসানো বা এরকম মানে মেয়র যে নাই, মানে আইনগত বিষয়টা কি, কাউন্সিলর কিংবা মেয়র ঢাকা, আমরা দেখছি যে ঢাকার 2 সিটি সহ অন্য 2 মেয়রও অনুপস্থিত আছেন কিনা, বা কি বিষয়টা আসলে কি, এবং এখন এটা কি হবে, বেশিরভাগই বিষয়টা যদি একটু বলেন। মেয়রদের পদবিটা কি হবে, পদটা কি হবে, এবং এই পুরো কার্যক্রমটা আসলে কিভাবে চলবে। জন্ম নিবন্ধনের বিষয়ে তো অ্যাড করতেছে এখানে, ওইটাই বলতে জন্ম নিবন্ধনটা পরে মানে না ওইটাই আগে, ওইটাই আগে। এক এক করে বলি, তোমার প্রশ্নগুলো এলোমেলো, তোমার প্রশ্নটা এলোমেলো, বুঝিয়ে বলতে হবে না, বুঝতে পেরেছি। তো ওটা হয়ে গেছে। তো উত্তর সিটি কর্পোরেশনের জন্ম নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে নিজস্ব একটা সার্ভার স্থাপন করেছে। এটা উত্তর না দক্ষিণে, এটা আবার অনুরোধ থাকবে, অনেকে হয়তো নতুন সাংবাদিক বা কি বলে মাইক পেয়েছেন আর কি, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনার সিনিয়র ফ্রেন্ড যারা আছে তাদের সঙ্গে পরামর্শ করবেন। দিস ইজ অ্যান আর্ট অ্যান্ড ভেরি হাইলি প্রফেশনাল, সেগুলো করে করবেন, কারণ আপনারও সময় নষ্ট হবে, আমারও সময় নষ্ট হবে, ওদেরও সময় নষ্ট হবে। তো ওইটা আমি বলে দিই এক এক করে কি কি পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, প্রশ্নের দরকার নেই, উত্তর। সচিবালয়ে কথা বলছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা AF হাসান আরিফ। আমরা সরাসরি সেখান থেকে যুক্ত ছিলাম।
ব্যাংক খাতে খেলাপি ঋণ, মূলধন ও আমানতের বেশিরভাগ তথ্যেই অস্বচ্ছতার অভিযোগ রয়েছে। এর মধ্যে ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নেওয়া প্রভাবশালীদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনায় খেলাপির চাপ আরও বাড়তে পারে এমন শঙ্কাও রয়েছে। অনিশ্চয়তা দেখা দিচ্ছে প্রভাবশালী কোম্পানিগুলোকে দেওয়া বাংলাদেশ ব্যাংকের ডলার পুনরুদ্ধারেও। অর্থনীতিবিদরা বলছেন, আর্থিক খাতে সংস্কারের প্রাথমিক ভিত্তি হতে হবে নীতি ও আপোসকারীদের জবাবদিহির আওতায় আনা এবং খেলাপি ও পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার। সিলিয়া সুলতানার প্রতিবেদনে বিস্তারিত। 2009 সাল থেকে 15টি ব্যাংক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেখা হয়নি এত ব্যাংকের প্রয়োজনীয়তা ও সক্ষমতা। গত 3 মেয়াদকালেও ব্যাংক কোম্পানিতে সংশোধন এনে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে বারবার আনা হয়েছে পরিবর্তন। এখন কোনোটির অবস্থা এতই নাজুক যে জামানত ছাড়া ব্যাংকগুলোকে টাকা ধার দিয়ে টিকিয়ে রাখছে বাংলাদেশ ব্যাংক। 2009 থেকে 2017 সাল পর্যন্ত ব্যাংক পুনর্ভরণ করার তথ্য মিললেও এর পরের তথ্য নেই বাজেট পর্যালোচনায়। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর মালিকপক্ষের যোগসাজশে গ্লোরেনস্টার ও টপ 10 ট্রেডিং স্টার নামে দুটি বেনামি প্রতিষ্ঠানের প্রায় 890 কোটি টাকা আটকে দিয়েছে ইসলামী ব্যাংক। এভাবে 15 বছরে এবি ব্যাংকের অফশোর সার্ভিস থেকে 236 কোটি টাকা পাচার, এস আলম গ্রুপের ইসলামী ব্যাংক থেকে 30,000 কোটি টাকা ও জনতা ব্যাংকের 10,000 কোটি টাকা বেআইনি ঋণ, ভুয়া কোম্পানির নামে বেসিক ব্যাংকের 4,500 কোটি টাকা লুট, এই সব জালিয়াতি হয়েছে নিয়ম লঙ্ঘন করে অথবা বিশেষ বিবেচনায়। এমন জায়গায় গেছে গত 15 বছরে যে প্রত্যেকটা ব্যাংক দস্যুর মতো কিনে ফেলা হয়েছে, কু হয়েছে। ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষকে রিজাইন করতে বাধ্য করা হয়েছে। আমি কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংকের ডিরেক্টর ছিলাম, 6 মাসের মাথায় এই দুরবস্থা থেকে আমি রিজাইন করেছি। হ্যাঁ, কারণ আমি দেখেছি কিভাবে এই দুর্বৃত্তায়নগুলো ব্যাংকের ভিতরে হচ্ছে। 6 মাসের মাথায় ছেড়ে দিয়েছি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে 20 গ্রাহক বা প্রতিষ্ঠানকে দেয়া 7 কোটি ডলারও ফেরত পাওয়া এখন অনিশ্চিত, এমন সূত্র কেন্দ্রীয় ব্যাংকের। 2008 থেকে 2023 সাল পর্যন্ত ব্যাংক খাতের 24টি জালিয়াতির অর্থের পরিমাণ 92,261 কোটি টাকা বলছে সিপিডি। এমন বেনামি ঋণ, প্রকৃত ঋণ খেলাপির সংখ্যা, অর্থপাচারের কোনো তথ্যই পরিষ্কার নয়। এরকম অস্বচ্ছ তথ্য নিয়েই শুরু হতে যাচ্ছে ব্যাংক সংস্কার। অর্থনীতিবিদরা বলছেন, পদত্যাগ করলেও জবাবদিহিতার আওতায় আনা হোক ব্যাংক পরিচালনার ব্যক্তিদের। এখানে নিয়মের যে ব্যত্যয় হয়েছে, এখানে রাজনৈতিক যে চাপের কারণে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে, এখানে যে ব্যাংকিং অ্যাক্টের বিরুদ্ধে যেসব নীতিমালা করা হয়েছে, এগুলোকে আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করে এগুলোর কার্যকারণ কি, কারা এটার জন্য দায়ী এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। আমার মনে হয় যে এটা যদি আমরা না করতে পারি তাহলে কেবলমাত্র এখন বিভিন্ন স্টেপ গ্রহণ করে সামনের দিকে কিভাবে যাব সেটা করা যাবে না এবং সেটাকে স্থায়ীও করা যাবে না। রাষ্ট্রের ছত্রছায়ায় তারা যে লোনগুলো নিয়েছেন, যে কোনো মূল্যে এই লোকগুলোকে দেশে ফেরত এনে যেখানে পালিয়ে যাক, এক্সট্রাডিশন ট্রিটি যার যার সাথে আছে সেখান থেকে তাদেরকে ফেরত এনে প্রতিটা খেলাপি লোন ফেরত আনতে হবে, সেটা যত কঠিন কাজ হোক। এবং প্রতি খেলাপি লোন যদি আমরা ফেরত আনতে না পারি, এদের ব্যবসা বাণিজ্য যা আছে এইগুলোকে ডিসম্যান্টেল করে এই টাকা ব্যাংকে ফেরত দিতে হবে। 2009 সালে খেলাপি 22,000 কোটি টাকা থাকলেও খেলাপি ঋণ এখন 4.5 লাখ কোটি টাকার বেশি। কোনো ব্যাংকের দেয়া ঋণ এখন আমানতের হারের সীমানা ছাড়িয়েছে। ভালো অর্থনীতি, ভালো রাজনীতিও, এইটা যে একটা অনুধাবন, এই অনুধাবনটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যতই অষ্টপৃষ্ঠে নিয়মের শৃঙ্খলে আমরা আর্থিক খাতকে বেঁধে রাখি না কেন, এটা কাজে দিবে না। আমরা অতীতেও দেখেছি এবং আমরা দেখেছি যে নিয়ম কানুন কিন্তু অনেক ভালো ভালো আছে, কিন্তু যখন নাকি বিভিন্ন ধরনের প্রেশার আসে, বিভিন্ন গোষ্ঠী যারা শক্তিশালী, আর্থিকভাবে শক্তিশালী, রাজনৈতিকভাবে শক্তিশালী, তারা যখন এগুলোকে ব্যত্যয় করতে চেয়েছে তখন কিন্তু ব্যাংকের পক্ষে বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর পক্ষে সেটাকে উইথস্ট্যান্ড করে চাইলেও পারা যায়নি। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকগুলো একই ব্যক্তিকে অধিক ঋণ দেওয়ার নীতি থেকে বেরিয়ে আসতে হবে। দুর্বল ব্যাংক বন্ধ করা হলে আমানতকারীরা যেন তাদের অর্থ ফেরত পায় তা নিশ্চিত করতে সেফ এক্সিট পলিসিও থাকতে হবে জনকল্যাণে। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। দেখছেন এখন দুপুর। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়।
গালিব, আন্দোলন সহিংসতার সময় পেরিয়ে দীর্ঘ ২৭ দিন পর আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে এবং এর কারণে কমলাপুর রেলওয়ে স্টেশন তার চিরচেনা যে রূপ সেটি ফিরে পেয়েছে। এবং আপনি বলছিলেন ২৭ দিন পর চালু হয়েছে, যে কারণে এতদিন যাত্রীদের নিশ্চয়ই অনেক ভোগান্তি হয়েছে, কিন্তু অবশেষে যেহেতু আন্তনগর ট্রেন চালু হয়েছে এই কারণে যাত্রীরা উচ্ছ্বসিত। এ নিয়ে বাইজিদ সাদের একটি প্রতিবেদন রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে নিরাপত্তার কথা বলে রেল মন্ত্রণালয় গত ১৭ জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ রাখে। ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর গত ১৩ আগস্ট থেকে লোকাল, মেইল ও কমিউটার ট্রেন চলাচল শুরু করে এবং এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে শুরু হলো আন্তনগর ট্রেনের চলাচল। নিরাপদ এই যোগাযোগ ব্যবস্থা আবার চালু হওয়ায় উচ্ছ্বসিত যাত্রীরা। এছাড়া রেল সেবায় আর কোনো অনিয়ম দেখতে চান না তারা। আশা করি আমরা আগামীতে এই রেলওয়ে সেবাটা আমাদের জন্য আরও উপকৃত করবে। রেল খাতে যে দুর্নীতি আছে এগুলো কমাতে হবে। আমরা চাই যে এটা দুর্নীতি কম হবে, দেশের জন্য মঙ্গল হবে। দেশের ইতিহাসে এবারই প্রথম এত দীর্ঘ সময় বন্ধ ছিল রেলপথ। এতে করে ভোগান্তিতে পড়েছিলেন এই পথের যাত্রীরা। অনেক ভোগান্তিতে ছিলাম, বাসে যাওয়া অনেক কষ্ট, ট্রেনে অনেক সুবিধা। এই যে ট্রেন চালু হওয়ার কারণে আমাদের সবার অনেক সুবিধা হয়েছে। ২৭ দিন পরে ট্রেনে অনেকটা লং টাইম গ্যাপ, একটা লং টাইম গ্যাপের পরে জার্নিটা হবে, আশা করি ভালো হবে। ২৭ দিন পরে ট্রেন পথ ছিল, আমরা বাড়িতে যেতে পারি নাই। এখন অনলাইনে টিকিট কাটা হয়েছে, এখন কোনো ঝামেলা নাই, নিশ্চিন্তে বাড়িতে যেতে পারবো। ঝামেলা মুক্ত যেভাবে বাড়িতে যাইতে পারতেছি অনেকদিন পর, এটাতে আমরা খুব খুশি আর কি। যাত্রী চলাচলের জন্য স্টেশনে রয়েছে সব ধরনের প্রস্তুতি। নিরাপত্তার জন্য সেনাবাহিনী ছাড়াও কাজ করবে রেলের নিজস্ব নিরাপত্তা বাহিনী। সংঘাত সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয় আপাতত বন্ধ রয়েছে আন্তনগরের 4টি ট্রেন। চলাচল করছে না পারাবত এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ও সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন। যাত্রী পরিবহন খাতে গড়ে প্রতিদিন রাজস্ব আয় হতো 4 কোটি টাকা। সেই হিসেবে 27 দিনে ক্ষতি হয়েছে প্রায় 108 কোটি টাকার। তদন্ত শেষে ক্ষতিগ্রস্ত 4টি ট্রেনের ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানান স্টেশন ম্যানেজার। আমাদের যে কোচগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলোর আসলে তদন্তদিন রয়েছে, তদন্তর পরে জানা যাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আর এটা থেকে আমাদের যে ট্রেন বন্ধ থাকার কারণে যেটা হয়েছে, তার ইনেবারেল ঢাকা থেকে আমরা প্রায় 1 থেকে 1.25 কোটি টাকা প্রতিদিন বিক্রি হতো সেলুতে, সেটা তো বন্ধ ছিল পার ডে। এদিকে 12 আগস্ট থেকে সীমিত আকারে বাংলাদেশ ভারতের মধ্যে মালবাহী ট্রেন চলাচল শুরু হলেও এখনও বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। বাইজিদ সাদ, এখন, ঢাকা। এখন দুপুরের এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। ফিরবে একটু পরে, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন দুপুর। সিলেটে বিভিন্ন দেয়ালে গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে নগরীর নয়া সড়ক পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি। চলে যাচ্ছি তার কাছে। রাফি, শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতিতে কোন কোন বিষয়গুলো উঠে এসেছে এবং এই উদ্যোগ নিয়ে স্থানীয়রা কি বলছেন জানাবেন। আসলে সিলেটের প্রতিটি দেয়ালে দেয়ালে কিন্তু এখন রংতুলির আঁচড়ে গ্রাফিতির আবরণে আঁকা হয়েছে সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে। এবং এই যে সাধারণ শিক্ষার্থীদের যে কথা, সেই কথার পংক্তিগুলো কিন্তু এখনও যে চেতনায় বারুদ হয়ে জ্বলে ওঠা, সেই কথার ডালিমালাগুলো কিন্তু আমরা বিভিন্ন দেয়ালে দেখতে পাচ্ছি। এবং তারা তাদের মনের মাধুরীতে যত রং আছে সেই রং দিয়ে কিন্তু তারা দেয়ালগুলো আসলে সাজাচ্ছেন। এবং বিভিন্ন পয়েন্ট থেকে শুরু করে প্রধান সড়ক যেগুলো রয়েছে সেগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই গ্রাফিতির রং তুলির আঁচড়ে কিন্তু দেয়াল কিন্তু একদম পরিপূর্ণ হয়ে আছে। এবং যে বিষয়টি আসলে এই দেয়ালে আমরা দেখতে পাচ্ছি, আসলে এই যে নতুন বাংলাদেশ, বি দ্য লাইট, মুগ্ধর সেই উচ্চারিত পানি লাগবে পানি, আমরা করব জয়, রক্ত গরম মাথা ঠান্ডা, এখন নয়তো কখন, বিকল্পকে তুমি আমি আমরা, এইসব যে স্লোগান সেগুলো উঠছে। এবং স্থানীয়রাও কিন্তু তারা অনেক প্রশংসা করছেন। আসলে এরকম একটা সিলেট কিন্তু তারা আগে দেখেননি এখনও। এবং সে দেয়ালে দেয়ালে প্রত্যেকটি প্রতিবাদ চেতনার যে উচ্চারিত যে শব্দগুলো সেগুলো কিন্তু এখন প্রকাশ পাচ্ছে এবং শিক্ষার্থীরাও কিন্তু উল্লাসিতভাবে সেই কাজ করে যাচ্ছেন। এই ছিল আমার কাছে সিলেট থেকে গ্রাফিতি নিয়ে সর্বশেষ পরিস্থিতির খবরাখবর। শম্পা। সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল রাফি। এখন দুপুরের পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি। ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।
বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন দুপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। কলকাতার আরজিকর হাসপাতাল কাণ্ডে নারীদের রাত দখল কর্মসূচিতে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। আহত হয়েছেন আন্দোলনকারী সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। হামলার ঘটনায় একে অপরকে পাল্টাপাল্টি দোষারোপ করছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস। চিকিৎসকদের আন্দোলন উত্তাপ ছড়াচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। তানভীর জানির প্রতিবেদন। পশ্চিমবঙ্গের কলকাতায় আরজিকর হাসপাতালে নারী চিকিৎসক হত্যার ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। এরই ধারাবাহিকতায় বুধবার রাত দখল কর্মসূচির ডাক দিয়ে রাজপথে নেমে আসে কলকাতার হাজারো নারী। রাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজপথ দখলে নেয় তারা। এর আগে কলকাতার নাগরিক সমাজের প্রতিবাদ মিছিলে অংশ নেয় লেখক, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। স্থানীয় সময় বুধবার মধ্যরাতে মেয়েদের রাত দখল কর্মসূচির মিছিলে আচমকা হামলা চালায় একদল দুর্বৃত্ত। রড ও লাঠি নিয়ে আধা ঘন্টার বেশি সময় ধরে হাসপাতাল চত্বরে তাণ্ডব চালায় তারা। জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢুকে ভাঙচুর শুরু করে। লণ্ডভণ্ড করে ফেলে হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টার, HCCO, CCO, ওষুধের স্টোর রুম ভেঙে চুরমার করে হাসপাতালের বেড ও আসবাবপত্র। এরপর ভাঙচুর চালানো হয় আন্দোলনকারীদের মঞ্চেও। স্টুডেন্ট পাওয়ার কাকে বলে সেটা মনে হয় না গোটা পৃথিবীর আর কাউকে বুঝিয়ে দিতে হবে, সেটা বাংলাদেশ দায়িত্ব নিয়ে কাজটি করে ফেলেছে। বাংলাদেশে যে আন্দোলনের আলো সেটা পশ্চিমবঙ্গের মানুষের উপর পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আইন শৃঙ্খলার দায়িত্বে নামানো হয় র্যাপিড অ্যাকশন ফোর্স। এ সময় দুর্বৃত্তরা পুলিশ ফাঁড়ি সহ পুলিশের কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালায়। এতে আহত হন আন্দোলনকারী সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হামলাকারীদের পরিচয়ও অজানা। এই ঘটনার পর একে অপরের দিকে আঙুল তুলছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপি। তৃণমূলের অভিযোগ, হামলার নেপথ্যে CPM ও বিজেপির হাত আছে। অন্যদিকে পুরো ঘটনার দায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে চাপিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। किसी को भी वहां जाने नहीं दे रहा है, पूरा घेराबंदी करके रखा है। सच सामने ना आए इसके लिए ये TMC गवर्नमेंट और उनका जो विंग्स है उनका कोशिश है। গেল শুক্রবার আরজিকর হাসপাতালের জরুরি বিভাগে জুনিয়র এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধারের পর থেকে শুরু হয় প্রতিবাদ। বিক্ষোভ ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে, যার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও। ইতোমধ্যেই হাইকোর্টের নির্দেশে মামলার তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI। তানভীর জানি, এখন বিশ্ব। এর সাথে শেষ করছি এখন দুপুর। সঙ্গে থাকে ধন্যবাদ সবাইকে।